পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি সকলের প্রিয় লাইভ প্রোগ্রাম উসাব ক্যারিয়ার আড্ডা পর্ব ১৪ নিয়ে। আজকের লাইভের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মালিহা বিনতে ইরশাদ। আর্মি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ, সংক্ষেপে উসাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে ক্যারিয়ার আড্ডায় ইউরোপ দেশের জার্মানিতে হায়ার স্টাডিজ বা চাকরির বর্তমান অবস্থা কেমন, পাশাপাশি আর্মি বিশ্ববিদ্যালয় থেকে আমরা কেউ যেতে চাইলে কেমন প্রস্তুতি হওয়া দরকার তার সবকিছু জানার চেষ্টা করব। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন মুজাহিদা রহমান হিয়া। তিনি বর্তমানে কোলন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেসতে মাস্টার্স ইন কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে বাওয়েট, নাটোর এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। উসাব ক্যারিয়ার আড্ডার ১৪তম লাইভ সেশনে হিয়া আপু, আপনাকে স্বাগতম। অনেক অনেক ধন্যবাদ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। দর্শক, আপনারা যারা এখনো লাইভটি শেয়ার করেননি তারা এখনই নিজেদের টাইমলাইনে ও ক্যাম্পাসের গ্রুপে লাইভটি শেয়ার করে দিন এবং আমাদের অতিথির উদ্দেশ্যে আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রশ্ন গেস্টের কাছে তুলে ধরবো। চলে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথির কাছে, আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রশ্ন উত্তর পর্বে। আসসালামু আলাইকুম হিয়া আপু, কেমন আছেন? ওয়ালাইকুম। সমস্যা নেই আপু, কোনো সমস্যা নেই। ওকে, আমি এর জন্য আগে সরি বলে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সবাইকে আসসালামু আলাইকুম। তারপর কি অবস্থা সবার, এবং তুমি কেমন আছো? আমি তোমাকে তুমি বলেই ডাকবো। হ্যাঁ আপু, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপু, এখন তো জার্মানিতে আছেন। জার্মানির কোন শহরে আছেন আপু? ঠান্ডা কেমন? আমি এখন জার্মানির কোলন শহরে আছি। এখানে এখনো অনেক ঠান্ডা আছে। আমি তো পোলাবার পরে আছি, তো কেন জানি এখনো ঠান্ডা এখান থেকে গিয়ে সারে নাই। এখনো মনে হচ্ছে যে এই টাইমে অন্যান্য সময় অলরেডি সামার চলে আসে, কিন্তু এখনো আসেনি এবার আর কি। তাহলে তো খুবই ভালো আছেন, ঠান্ডায় ঠান্ডায় আছেন। না না না, আমার ঠান্ডা একদমই ভালো লাগে না। ঠান্ডা যখন থাকে তখন ঠান্ডা ভালো লাগে না, আবার যখন গরম থাকে তখন এত গরম থাকে যে তখন গরমও ভালো লাগে না। সবার একই অবস্থা। আপু, আপনি কোলন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক সাবজেক্ট নিয়ে মাস্টার্স পড়াশোনা করছেন। আপনার সাবজেক্ট এবং ক্যাম্পাস সম্পর্কে ছোট ধারণা দিন একটু আমাদেরকে। আচ্ছা, আমি হচ্ছি জার্মান ভাষায় যেটা বলে সেটা হচ্ছে টেহা কোলন থেকে হচ্ছে মাস্টার্স করতেছি কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কে। তো যেহেতু এটা কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্ক, সো বোঝাই যাচ্ছে যে এটা অনেকটা নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট একটা কোর্স। তো এখানে আসলে কিছু কোর্স আছে যেগুলো হচ্ছে জাস্ট শুধু কমিউনিকেশন এবং নেটওয়ার্ক ভিত্তিক। এর আউটসাইডেও কিছু এক্সট্রা কোর্স আছে যেগুলো হচ্ছে করা যায়, বাট হচ্ছে যারা হচ্ছে ট্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারাও এই কোর্স নিতে পারে, যারা হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারাও নিতে পারে, ইভেন যারা টেলিকমিউনিকেশন থেকে আসে তাদের জন্য এই কোর্সটা আমার মনে হয় যে ভালো। আর খুব বেশি আসলে রিকোয়ারমেন্ট নেই। অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে যেটা আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমাকে এখানে অনেক কিছুই নতুন করে শিখতে হয়েছে। তো সেই হিসেবে এখান থেকে নতুন পথ চলা আসলে খুব কঠিন কিছু মনে হয় না। আমি আমি যেহেতু খুব ভালো, মানে একদম এমন না যে আমি ফার্স্টের দিকে স্টুডেন্ট ছিলাম আবার লাস্টের দিকেও না, মিডিয়াম স্টুডেন্ট হিসেবে বলবো যে না, খুব বেশি সমস্যা হয় না। তো জাস্ট একটু ইচ্ছা শক্তি থাকলেই আসলে চলে আসা যায় এবং কমপ্লিট করা যায়। আচ্ছা আচ্ছা আপু, আপনি এই সাবজেক্টটা কেন সিলেক্ট করেছেন? অ্যাকচুয়ালি আমি যখন অ্যাপ্লাই করা শুরু করি, প্রথমেই আসলে এই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করিনি। আমি যখন আমার যাত্রা একদম শুরু করি তখন আমি দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। একটা ছিল ডুসেলডর্ফ আর একটা ছিল পাসাউ ইউনিভার্সিটি, যেটা সম্পর্কে আমার নিজেরও অভিজ্ঞতা খুব কম। বাট আমি দেখলাম যে আমি যখন ওখানে অ্যাপ্লাই করেছিলাম, আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে
2019-এ তখন আমি ওদের সামার সেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট আমি দুইটার থেকেই রিজেকশন পাই। আর আমি তখন বুঝতেও পারিনি যে আসলে আমাকে কোন প্রসেসে অ্যাপ্লাইটা করতে হবে। কিন্তু এরপরে আসলে আমি হচ্ছে আরেকটা ইউনিভার্সিটির সন্ধান পাই, সেটা হচ্ছে উইন্টারের জন্য। সেটা ছিল ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। তো ওখানে আমি একটা সাবজেক্ট দেখি যে আইটি, তো আমি ওখানে অ্যাপ্লাই করি উইন্টারের জন্য। আর আমি পাশাপাশি আমি আমাদেরই আরেকজন ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি যে জার্মানিতে টিএইচ কোলন নামেরও একটা ইউনিভার্সিটি আছে, যেখানে হচ্ছে সিএসি ডিপার্টমেন্ট থেকে কেউ আসতে পারে। আর আমি ওয়েবসাইটে গিয়ে তাদের কোর্স কারিকুলামটাও একটু চেক করে ফেলেছিলাম। তো আমার মনে হচ্ছিল যে না, এটা সম্ভব। তো তারপরে আমি ওখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আলহামদুলিল্লাহ আমি দুইটার থেকেই অফার লেটার পাই। তো হ্যাঁ, অবশ্যই এখানে আমি মেনশন করব যে ওদের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলোর সাথে আসলে একটু ম্যাচ হওয়া অবশ্যই দরকার আছে। আর অবশ্যই সিজিপিএটাও একটু খেয়াল রাখতে হবে যখন আমরা ব্যাচেলর করি, কারণ সিজিপিএ এখানে বাংলাদেশে যেমন আমরা 5 মানে ধরি যে সব থেকে ভালো, কিন্তু জার্মানিতে কিন্তু তেমন না। জার্মানিতে 1 কে ধরা হয় সব থেকে ভালো, তারপরে 2, 3, 4 ইভেন 5 যখন আসে তখন সে ফেল। তো অবশ্যই জার্মান স্কেলে সিজিপিএটাও একটা বড় একটা ফ্যাক্ট। তো আমি দেখতেছিলাম যে আমার সিজিপিএটা জার্মান স্কেলে মোটামুটি ভালো আসছে, তো সে জায়গায় আমি অ্যাপ্লাই করি। তারপর আমি একটু জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কেমন রিকোয়ারমেন্ট বা কেমন রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে চান্সগুলো পাওয়া যায়। ইন দ্য মিন টাইম আমি যখন ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটিতে ওখান থেকে যখন অফার লেটার পাই, তখন আমি একটা বড় গ্রুপের সাথে যুক্ত হই। তো ওই গ্রুপে অনেকেই ছিল যারা এই টিএইচ কলোনেও অ্যাপ্লাই করেছে। তো প্রথম দিকে ওদের অফার লেটারগুলো আসতে থাকে, তা আমি একটু ভয়েই ছিলাম যে আমার হয়তো হবে না। আর আমি যখন ফ্রাঙ্কফুর্টের ওই আইটির কোর্স কারিকুলাম দেখছিলাম, তখন ওখানে দেখছিলাম সব হচ্ছে প্রোগ্রামিং প্রোগ্রামিং প্রোগ্রামিং। তো ভয় ছিল, কারণ আমি প্রোগ্রামিং এ অনেক বেশি ভালো না। তো এই কারণে আমার মনে হয়েছিল যে প্রোগ্রামিং বেস কোনো কিছু যেহেতু আমার দ্বারা হচ্ছে না, তো সেহেতু সুইচ করে নেটওয়ার্কিং এর দিকে চেষ্টা করে দেখা যায় যে সেটা কেমন হয়। তো আলহামদুলিল্লাহ জার্নি খুবই ভালো ছিল, খারাপ ছিল না। এই তো এখন মোটামুটি শেষের দিকে, আমার থিসিস রিসার্চ প্রজেক্ট দুটো বাকি, তো ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যাক, শুনে খুব ভালো লাগলো আপু। আচ্ছা, আমরা যদি কেউ যেতে চাই তাহলে আমাদের কোনটার উপর ভিত্তি করে সাবজেক্ট সিলেকশন করা দরকার? মানে হায়ার স্টাডিজ এর জন্য আপনার সাবজেক্টটা কেমন, কোন সাবজেক্টে জার্মানিতে ডিমান্ড বেশি, এটা নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি যতটুকু আমি তো এসেছি 2000, মানে আমি অফার লেটার পেয়েছি 2020-তে, কিন্তু আমি আসতে পেরেছি 2021-এ। তো সেই হিসেবে অ্যাকচুয়ালি ওই সময় আমি যেটা দেখেছি তাতে আমার মনে হয়েছে, মিনিট প্লিজ, তো তাতে আমার মনে হয়েছে যে সিএসি, ট্রিপলই, টেলিকমিউনিকেশন, এই তিনটাকে আমি অনেক বেশি দেখেছি আর কি। মানে আমার সাবজেক্টে আমি এমন ট্রিপলি থেকে স্টুডেন্ট আসছে এরকম ভাইয়াদের আপুদের পেয়েছি, টেলিকমিউনিকেশন থেকে এসেছে এমন ভাই আপুদের পেয়েছি। তো আমি বলবো যে টেকনিক্যাল যে কোনো ইটাই এখানে অনেক বেশি, কারণ জার্মানি হচ্ছে পুরো টেকনোলজির পুরো একটা হাব। আচ্ছা আচ্ছা, মানে জার্মানিতে হচ্ছে টেকনিক্যাল সাইডটার ডিমান্ড বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি অনেক বেশি। আচ্ছা আচ্ছা। আর এখানে অনেক অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনেক অনেক সুবিধা দিচ্ছে। ইভেন আমি নিজেও বলবো আমার নিজেরও কোনো টিউশন ফি দিতে হচ্ছে না। তো হ্যাঁ, অনেক সুবিধা, মানে সব থেকে বড় সুবিধা আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে টিউশন ফি ছাড়া এখানে পড়াশোনা করা যাচ্ছে। তবে হ্যাঁ, অবশ্যই ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আমাদের আছে,
কিন্তু জার্মানিতে কেরিয়ার করতে হলে স্টাডির পাশাপাশি অবশ্যই ল্যাঙ্গুয়েজটাও শেষ করতে হবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে করতে হবে। খুব বেশি সার্ভাইভ করতে হবে না, বাট চেষ্টা করলে কি না হয়। আমরা যদি বাংলাদেশ থেকে জার্মানি আসতে পারি, ছোট্ট একটা ল্যাঙ্গুয়েজ খুব বেশি ব্যাপার না। আমি নিজেও মাত্র শিখতেছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। এবার আপু আপনার ভার্সিটি লাইফ নিয়ে আসি। প্রথমেই আপনার বাওয়েটে আসার গল্প শুনতে চাই। আমরা জানতে চাই আপনাদের ভার্সিটি লাইফ কেমন কেটেছে ও ভার্সিটি লাইফের স্মরণীয় একটা ঘটনা, এটা আমাদের সাথে শেয়ার করেন আপু। ভার্সিটি আসলে ভর্তি হওয়াটা খুবই, মানে আমি নিজেও জানি না আমি কিভাবে ভর্তি হয়েছি এখানে। হয়তো যেটা কিছু, আমি অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, তো কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়নি, কিছু ইউনিভার্সিটিতে ওয়েটিং এ ছিলাম। কিন্তু তারপর হঠাৎ আব্বু বলল যে এখানে একটা আর্মি ইউনিভার্সিটি হয়েছে, এখানে ভর্তি করাবে। তো আমি তখন নিজেও জানতাম না যে আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হব, ঠিক আছে, আমার না তেমন কোনো আইডিয়াই ছিল না। বাট ভর্তি হলাম, পড়াশোনাও করলাম। আর অবশ্যই কোনো জার্নি শুধু ভালো দিয়ে হয় না, সব জার্নিতেই খারাপ ভালো দুটোই থাকে। তো আমারও এমনই ছিল, খারাপও ছিল ভালোও ছিল। কিন্তু হ্যাঁ, আমি ভালো দিকটা মনে রাখতে চাই আর খারাপ দিকটার থেকে শিক্ষা নিতে চাই। খারাপ দিকগুলোর জন্য হয়তো আমি আজকে এখানে, আর ভালো দিকগুলোর জন্য হয়তো আমি আরো সামনে সামনে আগাবো ইনশাল্লাহ, এই আর কি। হ্যাঁ, আর হ্যাঁ, আমি অনেক বন্ধু বান্ধবী পেয়েছি যারা আমাকে অনেক মোটিভেটেড করেছে সব সময়। তাদের মোটিভেশনের জন্য হয়তো আমি আজকে এখানে। অবশ্যই অনেক ছোট ভাই বোন পেয়েছি যারা অনেক ভালোবাসে, এখনো যোগাযোগ করে প্লাস কথা বলে। এগুলোই সব থেকে মানে ভালো স্মৃতি। আর ভালো স্মৃতি মনে রাখলেই ভালো, আমার যতটুকু মনে হয়। এটাই অবশ্যই। হ্যাঁ, টিচারদের কথাও বলবো পাশাপাশি। কিছু টিচার ছিলেন অবশ্যই, আমি কারো নাম মেনশন করব না, কারণ এটা আসলে ঠিক হবে না। আমি টিচার বলতে শিক্ষক, তো সকল শিক্ষকের মধ্যে থেকেই বলবো যে হ্যাঁ, আমাকে অনেক শিক্ষকরা অনেক সাহায্য করেছে, অনেক সহযোগিতা করেছে, এই আর কি। আর হ্যাঁ, অনেক সময় মনে মনে হয়েছে যে টিচাররা একটু পক্ষপাতিত্ব করে, বাট তাতে করে জীবন থেমে নেই আসলে। হ্যাঁ, আমাদেরও মনে হয় অনেক সময়। না, এটা আমি অনেস্টলি বললাম, কারণ এটা মনে হয়, এটা ফিল হয়, বাট সেটা আসলে ফিল হলেও থেমে থাকা উচিত না। এই প্রতিভা আসলে সবার মধ্যেই আছে, জাস্ট হচ্ছে আমাদের কেউ হয়তো কাজে লাগায় সে প্রতিভা, আর কেউ হয়তো লাগায় না, কেউ হয়তো শুরুতে লাগায়, কেউ হয়তো শেষে লাগায়। এইটাই, বাট প্রতিভা কাজ সবসময় করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপু, আপনি তো ভার্সিটিতে ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং এটার প্রভাব আপনার বর্তমান জীবনে কি রকম? পড়াশোনা ছাড়াও ভার্সিটির কোন কোন অ্যাক্টিভিটিস গুলা জরুরি দেশের বাইরে যেতে, এই বিষয়ে আমাদেরকে কি বলবেন? এটা খুবই ভালো একটা কথা বলছো। আমি যখন আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, তখন আমি আরেকটা জিনিস সম্পর্কে জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে ভার্সিটি থেকে স্কলারশিপ দিচ্ছে। সেটা জার্মান ভাষায় যদি বলতে চাই, সেটাকে বলে ডয়েচে স্টিপেন্ডিয়াম। তো ওখানে যখন আমি অ্যাপ্লাই করতে যাই, তখন এই জিনিসগুলো অনেক কাজে দেয়, যেটা হচ্ছে আমি কোন কোন ক্লাবের সাথে যুক্ত আছি, আমার কোনো ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা, আমি ক্লাব থেকে কোনো আমার সার্টিফিকেশন আছে কিনা, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। তো আমি দুই একটা ক্লাবের সাথে যুক্ত ছিলাম, রোবোটিক ক্লাবের সাথে যুক্ত ছিলাম, তারপর ওয়েলফেয়ার ক্লাবের সাথে যুক্ত ছিলাম, কালচারাল ক্লাবের সাথে যুক্ত ছিলাম, বন্ধু সবার সাথে যুক্ত ছিলাম, ডিবেট ক্লাবের সাথেও যুক্ত ছিলাম। তো আসলে যুক্ত থাকা হয়েছে অনেক, হয়তো পার্টিসিপেট কখনো করেছি কখনো করিনি। ওখানে আসলে জার্মানিতে যে জিনিসটা অনেক বেশি প্রিফার করে, সেটা হচ্ছে আমি একজন গ্রুপমেট হিসেবে কেমন, একটা টিমে আমাকে যখন কাজ করতে বলা হবে, আমি তখন কেমন বিহেভ করব, বা আমার অ্যাক্টিভিটিস গুলো কেমন হবে,
তো এই জিনিসটা আসলে ক্যারিয়ারে ভার্সিটিতে অনেক উপকারে দেয়। আর ওই যে বললাম ভলেন্টিয়ার ওয়ার্কগুলো এখানে খুবই হেল্পফুল। যদিও আমি ফাইনালি সেই স্কলারশিপ পাইনি, বাট আমার থেকেও যাদের বেশি ছিল তারা পেয়েছে। আচ্ছা আচ্ছা, এটা খুবই উপকারী ছিল আপু। আপনার বাইরে যাওয়ার প্রসেসটা বা জার্নি কোথা থেকে শুরু করেছিলেন যদি আমাদের বলতেন তাহলে আমরা অনুপ্রাণিত হতাম। মানে আমার জানা মতে আইএলটিএস করতে হয় আগে, আইএলটিএস এর স্কোর কত লাগে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এমওআই সার্টিফিকেট কি, শুনেছি আইএলটিএস এর পরিবর্তে পরিবর্তে এই সার্টিফিকেট একসেপ্ট করে, এই সম্পর্কে আমাদেরকে যদি ধারণা দিতেন। অ্যাকচুয়ালি আমি হয়তো সব ইনফরমেশন ভালো করে দিতে পারবো না, কারণ আমি যখন অ্যাপ্লাই করেছি তারপরে আসলে 3-4 বছর কেটে গেছে, তো অনেক প্রসেসই অনেক চেঞ্জ এসেছে। কিন্তু আমি ফার্স্ট যেটা শুরু করেছি যেভাবে, আমার প্রথমে অবশ্যই আইএলটিএস দিতে হবে। এমওআই দিয়েও অ্যাপ্লাই করা যায়, কিন্তু আইএলটিএসটা লাগবেই। তো আমি আইএলটিএস দিয়েও অ্যাপ্লাই করছিলাম, এমওআই দিয়েও করছিলাম, বাট আমি কিন্তু মানে লাস্টে যদি আমাকে জার্মানিতে আসতে হয়, আমি যদি অফার লেটার আমার কাছে থাকেও, কিন্তু আমাকে অবশ্যই ভিসা ফেস করতে হলে আমাকে আইএলটিএস এর স্কোরটা দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আইএলটিএসটা আমার লাগবেই, শুরুতে লাগুক অথবা পরে লাগুক, আইএলটিএসটা আমার লাগবেই। আমি আসলে শুরু করেছিলাম এভাবে, আমি প্রথমে আইএলটিএস দিয়েছিলাম, তারপর যদিও আমি ওরকম ভালো মার্কস পাইনি, তো আমাকে সেকেন্ড টাইমে আবার দিতে হয়েছিল। তো তারপর আমি অ্যাপ্লাই শুরু করি। আমি যখন অ্যাপ্লাই করি আমি 3 ধরনের প্রসেস দেখেছিলাম। একটা হচ্ছে ডাইরেক্ট ভার্সিটির পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করা, আরেকটা দেখেছিলাম ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করা, আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে এক মিনিট, আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমি হচ্ছে অবশ্যই ড্যাড স্কলারশিপ ইউজ করেছিলাম। ড্যাড স্কলারশিপে যখন আমি ঢুকবো ওখানে সব বলে দেয়া থাকে। জার্মানিতে অ্যাপ্লাই করতে হলে ড্যাড স্কলারশিপটাই আমার মনে হয়েছে ভালো, কারণ আমি ওটার থ্রুতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমি ওর ভিতরে ঢুকেছিলাম, আমি কোন কোন ইউনিভার্সিটি চুজ, আমি ওখান থেকে সিলেক্ট করতে পারবো যে আমি কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, কোন সাবজেক্ট রিলেটেড কোনগুলো চাচ্ছি। ইভেন আমি ওখানে আমার শহর, সিটি সব মেনশন করতে পারবো। তো আমি সেভাবেই মেনশন করতেছিলাম। অবশ্যই আরেকটা জিনিস দেখতেছিলাম যে ইংলিশে হয় নাকি জার্মানে হয়। তো এই জিনিসগুলো ওখান থেকে দেখে আমি অ্যাপ্লাই করতেছিলাম। তো অ্যাপ্লাই আমি প্রথমে বললাম যে আমি যে প্রথম 2টি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, যেখান থেকে হচ্ছে আমি রিজেকশন পেয়েছি, সেটা দুটোই ছিল। একটা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে করেছিলাম, আরেকটা করেছিলাম ওদের স্টাডি পোর্টালে ঢুকে আমাকে অ্যাকাউন্ট খুলে পরে অ্যাপ্লাই করতে হয়েছিল। আর আমি এই হোল প্রসেসে যেটা করেছি সেটা হচ্ছে আমি জার্মান যত গ্রুপ আছে আমি সবগুলোতে জয়েন ছিলাম। ইভেন আমি এভরি ডে তারা কি পোস্ট করছে, তাদের কি কি সমস্যা ফেস করছে, আমি এই জিনিসগুলো অনেক বেশি খেয়াল রাখতাম। প্লাস যদি কোনো কোশ্চেন থাকতো আমি সেটাও জিজ্ঞেস করতাম যে এটা কিভাবে হলো। তো এভাবে আসলে সবগুলো গ্রুপ থেকে অনেক ইনফরমেশন পেয়েছি। প্লাস আমি আবারও বলতেছি যে আমাদেরই একজন বন্ধু জার্মানিতে রয়েছে, তার কাছ থেকেও আমি অনেক ইনফরমেশন নিয়েছি। প্লাস আমি যখন অফার লেটার পাই তখনও হচ্ছে বড় ভাইয়ারা ছিলেন, আপুরা ছিলেন, তাদের কাছ থেকে অনেক কিছু জানা গিয়েছে যে কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে না করব। আর অবশ্যই মেনশন করব, একজন ভাইয়া ছিল রস্টকে, উনি রস্টক ইউনিভার্সিটি থেকে এখন পড়াশোনা শেষ করে ফুল টাইম জব করতেছে। তো সেই ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে। সেই ভাইয়ার সাথে আমার পরিচয় হয়েছিল আমি অ্যাপ্লাই করব এর মাধ্যমে, আমাকে আমার এক কাজিন পরিচয় করে দিয়েছিল। তো সে ভাইয়াও হচ্ছে আমার মোটিভেশনাল লেটার, আমার সিভি, আমি যে অ্যাপ্লাই করব আমার ডকুমেন্টস, ভাইয়া মাঝে মধ্যে চেক করে দিত যে না এইভাবে অ্যাপ্লাই করো। তো ইউনি অ্যাসিস্টে যখন আমি অ্যাপ্লাই করি তখন আমাকে একটা পে করতে হয় কিছু ইউরো নাকি ডলার, আমার অ্যাকচুয়ালি মনে নাই, বাট আমাকে একটা অ্যামাউন্ট পে করতে হতো। তো প্রথম যখন আমি অ্যাপ্লাই করেছি তখন আমাকে একটা
অ্যামাউন্ট পে করতে হতো, আর তারপরে যেগুলো অ্যাপ্লাই করতাম তার জন্য আমাকে কিছু আগে ফার্স্ট অ্যাপ্লাই থেকে সেকেন্ড থার্ড হয়ে আমার টাকাটার পরিমাণটা কমে যেত। তো এভাবে আমি অ্যাপ্লাই করি। তো এভাবে দেখে আর কি কোন ইউনিভার্সিটি সামারে অফার দিচ্ছে, অফার লেটার দিচ্ছে, কোন ইউনিভার্সিটি উইন্টার অফার লেটার দিচ্ছে, এই জিনিসগুলো আমি খেয়াল রাখতাম। তারপরে হচ্ছে অ্যাপ্লাই করেছি। আর ইউনিভার্সিটির থ্রুতে যেটা অ্যাপ্লাই করেছি সেটাতে আমার ডকুমেন্টসগুলো, আমার যে ডকুমেন্টসগুলো ছিল, আমার ট্রান্সক্রিপ্ট, আমার এমওআই, আমার আইএলটিএস সার্টিফিকেট, দেন হচ্ছে আরো যা ছিল আমার সবকিছু ডিএইচএল এর মাধ্যমে জার্মানিতে সেন্ড করতে হয়েছিল। তো আমি সেটা সেন্ড করি। দেন ইউনিঅ্যাসিস্ট আমার সব ডকুমেন্টসগুলো তারা ভেরিফাই করে, ভেরিফাই করার পরে আমার ডকুমেন্টস তারা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে পাঠায়, তারপর ইউনিভার্সিটি আমাকে অফার লেটার দেয়। তো এটাই ছিল আসলে অ্যাপ্লাইরই। তো এখন তো 2024, তো অনেক কিছু হয়তো চেঞ্জ হয়েছে যেটা হয়তো আমার সাথে মিলবে না, এই আর কি। তাহলে অনেক স্ট্রাগল করতে হয়েছে আপু, অনেক কিছুই তো অনেক প্রসেসের মাধ্যমে যেতে হয়েছে। হ্যাঁ অবশ্যই স্ট্রাগল করতে হয়েছে, ইভেন আমাকে ওয়েটও করতে হয়েছে ভিসার জন্য 1 বছর 4 মাস। তো দ্যাটস আ লং টাইম। হ্যাঁ, তখন আমি অলরেডি ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, আমার ক্লাসও চলছিল, আমি অনলাইনে একটা দুইটা ক্লাসে ঢুকতাম, বাট অনেক কিছু বুঝতাম না, সব মাথার উপর দিয়ে যাইতো। বাট এখানে আসার পরে আসলে অনেক কিছু ইজি হয়ে গেছে, অনেক কিছু বুঝতে পারি, এখন আর খুব একটা অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, যাক খুবই ভালো লাগলো আপু জেনে। আমরা এখন তাহলে কিছু কমেন্ট নেই আপু, কমেন্ট আসছে, অনেকেই কমেন্ট করছে এখানে। আমি সবার আগে দেখছি তামিদ হোসেন নিলয়, হয়তো আপনার কোনো অ্যাকোয়েন্টেন্স, বলছে হাই, হোপফুলি ইউ আর ডুইং ওয়েল, বিন আ লং টাইম। থ্যাংক ইউ সো মাচ নিলয়। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি, আমি ভুলিনি কাউকে, আমার সবার কথাই মনে আছে, আমি কাউকে ভুলিনি। এমএসটি সাদিয়া লিখেছেন, আমি সিএসসি থেকে ডাটা সায়েন্স নিয়ে পড়তে চাই, বর্তমানে লেভেল 1 টার্ম 2 এর শিক্ষার্থী, আমি কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কিছু পরামর্শ দিন। অবশ্যই যেটা বলবো যে যদি ডাটা সায়েন্স নিয়ে পড়তে চাও, ডাটা সায়েন্স রিলেটেড জিনিস, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এখনই স্টাডি করা, ভালোভাবে একটু স্টাডি করা উচিত। অ্যাটলিস্ট যেন একটা বিগিনার হিসেবে যেন একটা ভালো বেস তৈরি হয়, একটা স্কিল তৈরি হয়, কারণ স্কিলগুলো অনেক ইম্পর্টেন্ট, যেটা আমার ক্ষেত্রে হয়নি, আমার অনেক কিছু এখানে এসে শিখতে হয়েছে যেটা আমি আগে শিখি নাই, এটা আমার ভুল ছিল। তো আমার ভুল থেকে তোমরা শিক্ষা নাও, যে তুমি ডাটা সায়েন্সে পড়তে চাচ্ছ, তো আমি বলবো যে প্রথম থেকেই হচ্ছে ডাটা সায়েন্সের যে মেইন কোর্সগুলো আছে, মেইন যে কোর্সগুলো, সেই কোর্সগুলো ভালো করে করার জন্য, আর অবশ্যই এট দ্য এন্ড অবশ্যই তোমাকে সিজিপিএ এর দিকেও একটু খেয়াল রাখতে হবে, কারণ সিজিপিএও কিছুটা প্রভাব রাখে, কারণ জার্মানি স্কেলে যদি 2.3 এর উপরে যায় সেক্ষেত্রে চান্স পাওয়াটা, যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যায়। আর যদিও প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো চান্স পাওয়া যায়, কিন্তু সেটা আসলে অনেক কস্টলি, প্রত্যেক মান্থ, প্রত্যেক সেমিস্টার অ্যাকচুয়ালি অনেকগুলো করে টাকা সেখানে দিতে হবে। তো এই আর কি। আর পাশাপাশি বলবো যত এক্সট্রা স্কিল গেইন করা যায়, বর্তমানে ইউটিউবে হ্যাঁ আমাদের অনেক কোর্স কিনে করা যায়, বাট যারা কিনতে চাচ্ছ না বা কিনবে না, ওকে, আমি হলেও কিনতাম না, আমি তো কখনোই কিনি নাই, আমি কখনো শিখিও নাই। তো আসলে ওই মোমেন্টে এত কিছু আসলে মাথায় কাজ করে না ব্যাচেলারে যখন আমরা থাকি। কিন্তু আমি বলবো যে ওকে, কেনার দরকার নাই, ইউটিউবে অনেক কিছু আছে, গুগলে অনেক কিছু আছে, সেখান থেকেও ছোট ছোট কিছু শিখলে অ্যাকচুয়ালি দেখা যায় যে তারপরে বিগ যে ফিল্ডগুলো আছে ওগুলোতে খুব ইজিলি সার্ভাইভ করা যায়। সাদিয়া আপু, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কারো যদি কোনো কিছু নিয়ে কোনো অসুবিধা থাকে, আমাকে যদি কেউ টেক্সট করে, আমি অবশ্যই রিপ্লাই দিব, হয়তো সঙ্গে সঙ্গে দিব না, বাট আমি অবশ্যই রিপ্লাই দিব। আমাকে ভয়েস মেসেজ করে রাখলেও হবে, আমাকে মেসেজ করে রাখলেও হবে, আমি রিপ্লাই দিব। কারণ কেউ যদি আমার কোনো সহযোগিতার
সহযোগিতায় যদি ভালো কিছু করতে পারে, সেটা আমার থেকে বড় খুশি আর কেউ হবে না। ট্রু, অবশ্যই। আমরা এখনের জন্য আর একটা কমেন্ট নিয়ে কন্টিনিউ করব। এটা উৎস শাহরিয়ার, মেবি আপনার কোনো জুনিয়র, হ্যাঁ লিখেছে, অনেকদিন পর ভয়েস শুনেছি আপনার, কত যুগ সামনাসামনি কথা হয় না। হ্যাঁ, ও অনেক ভালো। ও অ্যাকচুয়ালি আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখনও জিজ্ঞেস করছে আমি বায়োতে যাব কিনা বা কবে যাব। হ্যাঁ, উৎস আমি ওকে অ্যাকচুয়ালি আমার ছোট ভাইয়ের মতোই দেখি। ও খুবই ভালো, সবসময় খোঁজ খবর রাখে। উৎস, তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার জন্য আমার এই একটাই সাজেশন, শুরু থেকে ছিল, এখনো থাকবে। আচ্ছা আপু, এখন আমরা আর কি আবার প্রশ্ন উত্তরে চলে যাই। এটা তো সবার কমন একটা প্রশ্ন যে আমাদের সবার সিজিপিএ কত লাগে, জার্মানিতে বিশ্ববিদ্যালয়ে কখন আবেদন করতে হয়, টিউশন ফি কেমন, স্কলারশিপ কেমন সুযোগ আছে, জার্মানিতে পড়াশোনা শেষ করে ভবিষ্যতে দেশে পাঠিয়ে দেয়, জার্মানিতে নাগরিকত্ব পাওয়া যায় কিনা, এগুলো নিয়ে সবার অনেক প্রশ্ন। তো আপনি যদি আমাদেরকে সংক্ষেপে এই সব প্রশ্নের একটা উত্তর দিতে পারতেন। আচ্ছা, হ্যাঁ, জার্মানিতে সিজিপিএ আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে জার্মান স্কেলের সিজিপিএ 2.3 এর উপরে যাওয়াটা উচিত না, যেটা আমি 2020-এ অ্যাপ্লাই করার সময় আমার ক্ষেত্রে হয়েছিল। তো এখন আমি জানি না 24-এ কি অবস্থা, বাট আমি প্রিফার করব 2.3 এর উপরে যেন না যায়, এটা খেয়াল রাখতে জার্মান স্কেলে। ওকে, দেন হচ্ছে আমি আরেকটা জিনিস যেটা বললা যে এখানে পড়াশোনা করলে শেষ হলে পাঠিয়ে দেয় কিনা, কেন পাঠাবে, পাঠানোর কোনো প্রশ্নই আসে না। তুমি যদি কোনো ক্রাইম না করো, তোমার যদি কোনো সমস্যা না থাকে, তোমার যদি লিগেল ভিসা থাকে, তাহলে তোমাকে কেন পাঠিয়ে দেবে, পাঠিয়ে দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। ওরা খুবই হেল্পফুল, খুবই ভালো। আমি এখানে অলমোস্ট আমার 3 ইয়ার্স হবে, তো আমি এই পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি, আমি কোনো সমস্যা ফিল করিনি। ছোটখাটো যেগুলো সমস্যা ফিল করেছি বা যেসব স্ট্রাগল করেছি, আমার থেকেও অনেক বেশি স্ট্রাগল মানুষে করেছে। তো আমি বলবো যে খুব বেশি স্ট্রাগল করতে হয় না। আর পড়াশোনা অবশ্যই শেষ হয়, কেউ যদি চেষ্টা করে শেষ হয়। প্লাস পড়াশোনার পরে এখানে অবশ্যই জবের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই, ওরা ওয়েলকাম আমাদের নেয়ার জন্য। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার নলেজ একটু কম, আমাকে স্কিলগুলো ডেভেলপ করতে হচ্ছে, আমাকে আমার স্কিল বাড়াতে হচ্ছে, এই কারণে হয়তো আমার একটু সময় লাগছে। কিন্তু যাদের একটু স্কিল থাকে, যারা ব্যাচেলর ভালো করে পড়াশোনা করে, যাদের এক্সট্রা নলেজটা ভালো থাকে, তারা আসলে এখানে থেমে থাকে না, তারা খুব তাড়াতাড়ি ইজিলি পড়াশোনাও শেষ করে ফেলতে পারে, প্লাস হচ্ছে ভালো জবও করতে পারে। এখানে শুধু যে ফুল টাইম জব আছে সেটা না, এখানে স্টুডেন্ট জব করতে পারে, পার্ট টাইম জব করতে পারে, স্টুডেন্টদের জন্য ভালো সুযোগ সুবিধা এখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের জার্মানি নিয়ে যেহেতু এখন লাইফটা হচ্ছে, তো অনেক প্রশ্ন জার্মানিতে থাকা খাওয়া নিয়ে। যেমন হলে থাকতে হলে থাকা খাওয়া কেমন ভাবে মেনটেন হয়, মুসলিম রেস্টুরেন্ট কেমন আছে, একা বাসা নিয়ে থাকা ভালো কিনা, হালাল বা হারাম যে ট্রাম আছে যদি বলতেন। হালাল বা হারাম একটা টার্ম আছে যেটা মানে নন মুসলিম কান্ট্রি যেহেতু, তো আমাদেরকে যদি ওগুলা সম্পর্কে একটু বলতেন আপু। এখানে অনেক মুসলমান আছে, যেটা প্রথম জিনিস। সেটা হচ্ছে যেহেতু আমার তুর্কি আমাদের পাশেই মনে হয়, তো দেখা গেছে যে ওখানের একটা বড় অংশ এখানে থাকে। প্লাস ইরান, তারপর হচ্ছে মরক্কো, মানে অনেক মুসলিম এখানে থাকে, মুসলিম অনেক বেশি। তো হালাল শপ অনেক রয়েছে এখানে, পাশাপাশি বাংলাদেশি শপও 2-1টা কম বেশি রয়েছে, একটু দূরে বাট রয়েছে। আর এখানে হচ্ছে স্টুডেন্টদের জন্য যেটা হয়, যেটা আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি প্রথমেই কিন্তু স্টুডেন্ট ডর্ম পেয়েছি, আমি এখানে স্টুডেন্ট ডর্মে থাকতাম। তো এটা খুবই হেল্পফুল একজন শিক্ষার্থীর জন্য, কারণ স্টুডেন্ট ডর্মগুলোতে খুব বেশি কস্ট লাগে না, থাকা খাওয়ার জন্য খুব বেশি কস্ট আসলে প্রয়োজন পড়ে না। প্লাস হচ্ছে একাও থাকা যায়, অনেকেও থাকে, কিন্তু সেটা একটু কস্টলি হয়, এক্সপেন্সিভ হয়। কিন্তু যদি এখানে ডর্মে থাকা হয় সেক্ষেত্রে অনেক অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। আর আরেকটা যে জিনিস আছে যে
যে যদি আমি ডর্মেও অ্যাপ্লাই করি, অনেক সময় অনেক লম্বা একটা ওয়েটিং লিস্ট থাকে ডর্মের, কিন্তু কেউ যদি রেকমেন্ডেড করে অথবা কেউ যদি বলে যে না আমার আমার দরকার, আমার ইমার্জেন্সি দরকার, সেক্ষেত্রেও সেটা ওরা নজরে রাখে। ওরা সেক্ষেত্রেও চেষ্টা করে ভালো সার্ভিসটা দেয়ার। এটা হচ্ছে স্টুডেন্ট ডর্ম থেকে। আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে এখানে আরেকটা ভয় হয়তো আছে সবার, যে ছেলে মেয়ে একসাথে হ্যান ত্যান, আসলে এরকম কিছু না, এতটা খারাপ না। আমার দেখা মতে ওরা চেষ্টা করে যাদের ফ্ল্যাটমেট থাকে, এখানে আসলে একটা ফ্ল্যাটে তো কেউ একা থাকতে পারে না, গ্রুপ করে মানে একটা ফ্ল্যাটে 2-3 জন বা 2 জন এভাবেই থাকে। তো আমার দেখা মতে আমি দেখেছি বা আমি শুনেছিও যে যে ফ্ল্যাটে মেয়ে থাকে ওই ফ্ল্যাটে ওরা মেয়েকে দেয়ারই চেষ্টা করে, যে ফ্ল্যাটে ছেলে থাকে ওই ফ্ল্যাটে ওরা ছেলেকে দেয়ারই চেষ্টা করে। তো আসলে এখানে এতটা না, সবার আসলে অনেক ভুল ধারণা আছে, বাট আসলে এতটাও এখানেই না, সবকিছু অনেক সুন্দর অর্গানাইজ ওয়েতে হয়। আর এই তো সবকিছুরই সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, খারাপ দিকও কিছু আছে, অবশ্যই খারাপ দিকও কিছু আছে, কিন্তু আসলে খুব বেশি খারাপ দিক নেই, খুব বেশি নেই। আর আবারও বলতেছি, ভালো দিকগুলোই তো নেওয়া উচিত, তাই না? আর অবশ্যই যদি আমি কম্পেয়ার করতে যাই বাংলাদেশের সাথে, তো সেই হিসেবে বলবো যে আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো। আপনাদের ক্যাম্পাসের মধ্যে ভাষাগত ইংরেজি, জার্মান কোনটা বেশি ব্যবহার হয়? আর তারপর যে সাদা কালো একটা ব্যাপার আছে না, রেসিজম, সেটা কি ওখানে হয় আপু? প্রথমে বলি রেসিজম নিয়ে, যে রেসিজম আমি যেখানে আছি এখানে রেসিজম জিনিসটা নেই বললেই চলে, কিন্তু আমি নিজেও শুনেছি জার্মানির অন্যান্য সাইটগুলোতে রেসিজম বিষয়টা আছে। তো সব মিলিয়ে যেটা বলা যায় যে কম বেশি আছে, বাট আমি এখনো ফেস করিনি। আর আরেকটা, আমি নিজে ফেস করিনি কিন্তু আমি ফিল করেছি নিজের কাছে মনে হয়। আর আরেকটা যেটা বললে যে ভার্সিটিতে ভাষাগত কোনো প্রবলেম হয় কিনা, এটা হচ্ছে যে এখনো খুব বেশি হয়নি, বাট অবশ্যই হয়, যেহেতু ওদের ল্যাঙ্গুয়েজটাই জার্মান। অনেক সময় অনেক প্রবলেম হয়, কিন্তু আমার ইউনিভার্সিটির একটা ভালো দিক হচ্ছে আমার ইউনিভার্সিটিতে কিছু কোর্স জার্মানিও হয়, কিছু কোর্স ইংলিশেও হয়। তো দেখা যাচ্ছে এখানে অবশ্য 2টা সেমিস্টার, একটা হচ্ছে উইন্টার, একটা হচ্ছে সামার। যখন মাঝে মধ্যে দেখা যায় যে একটা কোর্স সামারে ইংলিশে দেয়, আবার দেখা যায় যে একটা কোর্স সামারে যদি সেটা ইংলিশে দেয়, উইন্টারে সেটা জার্মানে দেয়। উইন্টারে যদি কোনো কোর্স জার্মানে থাকে, সামারে সেটা ইংলিশে দেয়। তো এই একটা সুবিধা আছে, তো আমি সেভাবে আমার কোর্সগুলো সাজিয়ে নিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো। ওখানে আপু চিকিৎসা ব্যবস্থা কেমন? ওদের কালচারের সাথে আমাদের মিল কতটুকু? আপনি কিভাবে মানিয়ে নিয়েছেন বা এখনো মানিয়ে নিয়ে থাকতে পারছেন জার্মান কালচারটার সাথে? এক মিনিট, আউটসাইড থেকে মনে হয় শব্দ আসছে। তুমি কি কোশ্চেনটা প্লিজ আবার একটু করবা? আপু, আমার প্রশ্নটা ছিল ওখানে চিকিৎসা ব্যবস্থা কেমন, আর ওদের কালচারের সাথে আমাদের মিল কতটুকু? আপনি কিভাবে মানিয়ে নিয়েছেন এবং এখনো মানিয়ে নিতে পারছেন কিনা? হ্যাঁ, ওদের চিকিৎসা ব্যবস্থা আসলে খুবই ভালো। মাঝে মধ্যে একটু টার্মিন পেতে একটু সময় লাগে, কারণ এখানে সবকিছুই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে হয়। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ কারো বাসায় যাইতে পারে না, ব্যাপারটা এমন, কারণ সবাই সবসময় অ্যাভেলেবল থাকে না। তো ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট পেতেও অনেক সময় একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি যেটা খেয়াল করেছি ইমার্জেন্সি সব সুযোগ সুবিধা থাকে। তো সেই ক্ষেত্রে ইমার্জেন্সি কোনো বিষয় হলে সেটা ওরা তাড়াতাড়ি দেখে, কিন্তু এছাড়া নর্মালি একটু টার্ম অ্যাপয়েন্টমেন্ট গুলো পেতে একটু দেরি হয়ে যায় আর কি। কখনো কখনো কমিউনিকেশনের জন্য একটু দেরি হয়ে যায়, কখনো কখনো দেখা যায় যে আসলেই অনেক লম্বা সিরিয়াল থাকে, আর ওরা অনেক সিরিয়াস থাকে সব বিষয় নিয়ে। তো তখন মাঝে মধ্যে দেখা যায় যে একটা লম্বা একটা গ্যাপ হয়ে যায়, দেখা যায় যে 2-3 মাস পরে পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট গুলো, এই আর কি। আপু, জার্মানিতে কি বাংলাদেশি কমিউনিটি আছে, বা ওইটা কি স্ট্রং কোনো কমিউনিটি? জার্মানি থাকাকালীন আমাদের কেমন স্কিল দরকার? আমরা কোনো অসুবিধায় পড়লে বাংলাদেশের কমিউনিটি থেকে কোনো হেল্প পাওয়া যাবে?
ডেফিনেটলি পাওয়া যাবে, আমার দেখা মতে পাওয়া যাবে। আমি যেহেতু জার্মানিতে আছি, আমার এখানের যে কমিউনিটি সেটা তো খুবই স্ট্রং। আমরা আমরা সবসময় একসাথে দেখা যায় সব রকমের উৎসবই পালন করার চেষ্টা করি। সবসময় আমাদের মধ্যে দেখা যায় কারো না কারো বার্থডে, কোনো প্রোগ্রাম, কোনো বাংলাদেশে তোমরা যেভাবে সেলিব্রেট করো আমরাও চেষ্টা করি এখানে সেলিব্রেট করা, সবাই একত্র হয়ে। আর হচ্ছে অন্যান্য যে জায়গায় যে ভাইয়াপুরা থাকে তাদের সাথেও মোটামুটি কমিউনিকেশন আছে, তো তাদের ওখানেও দেখি সেম জিনিসটাই হয়। তো বাংলাদেশি কমিউনিটি আসলে এখানে আমার দেখা মতে ভালোই স্ট্রং, কারণ আমরা মানুষই এখানে খুব সামান্য, সবাইও সবসময় চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকার জন্য। তো যেসব জায়গায় বাঙালি একটু কম, তারাও দেখা যায় বাঙালিদের সাথে কথা বলার জন্য খুব আগ্রহী থাকে মাঝে মধ্যে, এই আর কি। তখন তারাই আমাদের আপনজন হয়ে যায় দূরে গিয়ে। হ্যাঁ, আর এটা একটা ফ্যামিলির মতো থাকে। হ্যাঁ আপু, আমরা এই পর্যায়ে কিছু কমেন্ট পড়ে নিই, অনেক কমেন্ট আসছে আজকে। ইব্রাহিম সাকিব কমেন্ট করেছেন, সার্টিফিকেটসে ইস্যু থাকলে অ্যাপ্লাই করা যাবে কি? আমি আসলে কোশ্চেনটা ক্লিয়ার না, সার্টিফিকেটে কি ইস্যু থাকলে? এটা আমিও, এখানে শুধু লিখেছে সার্টিফিকেটসে ইস্যু থাকলে অ্যাপ্লাই করা যাবে কি। আচ্ছা, এটা স্কিপ করি। এমডি জারিফ নূর লিখেছেন, স্নাতক শেষ করার পর জার্মানি যেতে আপনার কত সময় লেগেছে? আপু এটা অলরেডি অ্যান্সার করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলবো। অ্যাকচুয়ালি আমি তো করোনার মধ্যে অ্যাপ্লাই করেছিলাম, তো আমার অফার লেটার পেতে লেট হয়নি। আমি যে সেমিস্টার আমি উইন্টারের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি উইন্টারের অফার লেটারও পেয়ে গিয়েছিলাম, কিন্তু ভিসার জটিলতার কারণে আমাকে 1 বছর 4 মাস ওয়েট করতে হয়েছে, তারপরে আমি জার্মানিতে আসতে পেরেছি। তো এখন আমি শুনতে পাচ্ছি যে এখন নাকি ওয়েটিং পিরিয়ডটা আরো অনেক বেশি। অ্যাকচুয়ালি যখন করোনা ছিল তখন এত অফার লেটার মানুষ পেয়েছে বা এত অ্যাপ্লাই করেছে, এই কারণে আসলে ওই জ্যামটা এখনো সারেনি, এখনো রয়েই গেছে। তো এই কারণে হয়তো ভিসা প্রসেসিংটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, আমাদের এখানে সামান্তা সাবরিন নামের একজন কমেন্ট করেছেন, লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আই এম ফ্রম বাওয়েট, ডিপার্টমেন্ট অফ আইসিই। আপু, আমার কোয়েশ্চেন, আপনি বাওয়েটে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিভাবে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়েছিলেন, কিভাবে সবকিছু হ্যান্ডেল করেছিলেন? আচ্ছা, আমি আসলে বাওয়েটে পড়া অবস্থায় আইএলটিএস এর কোনো প্রিপারেশন নেইনি, বাট তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি একটা ভালো পয়েন্ট বের করেছো। যদি ব্যাচেলরে যদি কারো বাইরে আসার ইচ্ছা থাকে, আমি বলবো আইএলটিএস এর প্রিপারেশনটা অনেক আগেই নেওয়া উচিত, তাহলে আসলে আইএলটিএস এর আর কোনো সমস্যা থাকে না। আর আমি হয়তো বলতে ভুলে গেছি, আইএলটিএস এর যদি পয়েন্ট 6.5 থাকে সেটা খুবই ভালো, তাহলে দেখা যায় যে অনেক বেশি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা যায়। তো এটা আমার সময় 6-এও নিয়েছে, কিন্তু আমি বলবো যে এটা 6.5 আপ থাকলে খুবই ভালো। আর অবশ্যই বলবো যে যদি চিন্তা থাকে এমন যে বাইরে আসবে, এখন তো সবাই অনেক আগের থেকে অনেক কিছু বুঝতে পারে বা চিন্তা করে, তো আমি বলবো যে একটু আগের থেকে দেখা উচিত যে কিভাবে স্পিকিং হয়, কিভাবে লিসেনিং হয়, কিভাবে রিডিং হয়, একটু ধারণা থাকা উচিত, যারা আর কি ডেসপারেট যে তারা আসবে। আর আমি করেছিলাম হচ্ছে ব্যাচেলর শেষ করার পরে তখন আমি আসলে আইএলটিএস এর প্রিপারেশন নিই, আমার আগে কোনো আইএলটিএস এর প্রিপারেশন ছিল না। আচ্ছা আচ্ছা আপু, একজন ফিরোজা বেগম ইমন, উনি খুবই ভালো প্রশ্ন করেছে, যেটা আমরা অনেকেই জানি না। জিজ্ঞেস করেছে, জার্মান স্কেল কি? আপনি যে বলছিলেন তখন যে জার্মান স্কেল অনুযায়ী সিজি কত দরকার। আচ্ছা, জার্মানি স্কেল মানে হচ্ছে, আমি জার্মানি স্কেল বলতে বোঝাচ্ছিলাম বাংলাদেশ গ্রেডটা কি। বাংলাদেশে আমাদের জিপিএ 5 কে আমরা সব থেকে ভালো ধরি, তারপর 4 পয়েন্ট সামথিং বলি, 3 পয়েন্ট সামথিং বলি, এভাবে বলি। বাট জার্মানিতে জার্মান হচ্ছে 1 হচ্ছে সব থেকে ভালো, তারপরে 2, তারপরে 3। আর জার্মানি স্কেল বলতে যেটা বুঝিয়েছি, এটা আসলে ক্যালকুলেশনকে আমি বুঝিয়েছি। তো ক্যালকুলেশনটা এমন হয় যে তোমার ভার্সিটির সব থেকে হাইস্ট সিজিপিএ, তোমার সিজিপিএ এবং মিডিয়াম সিজিপিএ, এই তিনটার ক্যালকুলেশনে হাইস্ট মানে জার্মান সিজিপিএ এটা বের হয়। তো অ্যাকচুয়ালি আমি খেয়াল করেছি, যখন বিভিন্ন রিকোয়ারমেন্টে আমি দেখছিলাম যে জার্মানি স্কেল সিজিপিএ এত, তো
তো ওখান থেকে আমার আসলে এটা নেয়া যে জার্মান স্কেলে সিজিপিএ এত হতে হবে। জার্মান স্কেল বলতে জার্মান গ্রেডকে বোঝানো হয়েছে। আচ্ছা আচ্ছা। উনি আচ্ছা, মাহফুজুল হক হৃদয় কমেন্ট করেছেন, মাস্টার্সে বিবিএ দের কেমন সুবিধা আছে? হ্যাঁ, আমি মনে হয় দেখেছি বিজনেস রিলেটেড কিছু সাবজেক্টেও অনেক স্টুডেন্ট আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার একটু ধারণা কম, কারণ আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো সেই হিসেবে দেখা গিয়েছে আমি আমার এক্সপিরিয়েন্সটাই শুধু জানি, কারণ সেটা সম্পূর্ণ আমার নিজের জার্নি। তো ওই এক্সপিরিয়েন্সটা আমার ভালো। তবে হ্যাঁ, যদি বিবিএ সম্পর্কেও জানতে হয় যে বিবিএ এর অপরচুনিটি এখানে কেমন, আমি হয়তো শুনে জানাতে পারবো, একদম অথেন্টিক হবে তখন আর কি। এই জন্য আমি আসলে এই কোশ্চেনের অ্যান্সারটা ভালো করে দিতে পারলাম না। আচ্ছা, আর আরেকজন কমেন্ট করেছেন জাহিদুল ইসলাম সিয়াম, স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলোতে ফোকাস বেশি করতে হয়? এই বিষয়টা ক্লিয়ার করলে বেটার হয়। স্কিল ডেভেলপ বলতে এখন এটা অবশ্যই যে আমরা যেসব ডিপার্টমেন্টে রয়েছি, যেমন আমি কম্পিউটার সায়েন্সে ছিলাম, তো অবশ্যই আমাকে প্রোগ্রামিং স্কিলটা ভালো করা দরকার ছিল। দেন আমি সিএসসি থাকাকালীন আমি যেসব শিখেছি, আমার যেসব কোর্স ছিল, ওই কোর্সের মেন জিনিসগুলো খুঁজে বের করা। মেন জিনিস লাইক কম্পিউটার সায়েন্স থেকে আমি কোন কোন দিকে যেতে পারবো, আমি কম্পিউটার সায়েন্স থেকে নেটওয়ার্কিং এ আসতে পারবো, কমিউনিকেশনে যেতে পারবো, প্রোগ্রামিং এ যেতে পারবো, ডেভেলপিং দিকে যেতে পারবো, অপারেশন সাইডে যেতে পারবো। তো কোন সাইডটা আমার ভালো বা আমি কোথায় ইন্টারেস্ট পাচ্ছি, আমার প্রোগ্রামিং করতে ভালো লাগতেছে নাকি আমার প্রোগ্রামিং করতে ভালো লাগতেছে না, এই জিনিসগুলো খুঁজে বের করে অ্যাকচুয়ালি কোনটা ভালো হয় সেটা করা উচিত। আর স্কিল ডেভেলপ বলতে হচ্ছে কেউ যদি নেটওয়ার্কিং এ আগ্রহী হয়, আমি বলবো তাহলে এখন থেকেই সিসিএনএ সিসিএনএ তারপরে হচ্ছে সিসিএনপি, অনেক কিছু আছে এরকম, বা নেটওয়ার্কিং অনেক কিছু আছে। তো ওই জিনিসগুলো একটু একটু আমার মনে হয় লার্নিং প্রসেসে থাকা উচিত, তাহলে ভালো হয়। তাহলে দেখা যাবে যে এগুলোতে যদি এগিয়ে থাকা যায়, তাহলে হচ্ছে অনেক দিকেই সুবিধা হবে। যেমন বাংলাদেশেও যেমন জব সেক্টরে কোনো সমস্যা হবে না, আমার মনে হয় শুধু স্টাডি না, জব নিয়েও অনেকে জার্মানিতে কেন পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবে, এই আর কি। তো যে ডিপার্টমেন্টে আমরা রয়েছি, সেই ডিপার্টমেন্টের থেকে কোথায় কোথায় যাওয়া যায় বা কি টাইপের জব আছে, সেসব রিলেটেড স্কিল গুলো ডেভেলপ করা উচিত আর কি। এটা আমি আর কি বলতে চেয়েছি। এগুলা বিভিন্ন কোর্স আকারে করা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলোরই আলাদা আলাদা কোর্স আছে। আমি আমি কিন্তু ব্যাচেলরে থাকতে আমি কিন্তু জানতাম না যে নেটওয়ার্কিং এর সিসিএনএ আছে। তো আমি এটা জার্মানিতে আসার পরে করেছি। তো এই জিনিসটা কিন্তু এখন যারা আছে তারা কিন্তু অনেকেই জানে যে সিসিএনএ বলেও একটা কোর্স আছে, যেটা করা যায়, যেটা করলে নেটওয়ার্কিং সেক্টরের দিকে যাওয়া যায়, তো আইটি সেক্টরেও যাওয়া যায়। তো আমি বলবো এইরকম ভাবে যদি সবাই নিজেদের সাবজেক্ট অনুযায়ী কোর্সগুলো খুঁজে নেয়, তাহলে অনেক ভালো করবে, সবাই আগায় যাবে, কেউ কাউকে বসে থাকতে হবে না, কিছু না কিছু একটা করতে পারবেই পড়াশোনা শেষ হলে। বাট আমি বলবো যে হ্যাঁ, এরকম আসলে প্ল্যানগুলো শুরু থেকেই করা উচিত। হ্যাঁ, আমি নিজেও করিনি শুরু থেকে কোনো প্ল্যান, কিন্তু মানে বলে না আম্মু আব্বু বা বড়রা বলে না যে আফসোস করবা, এটা আসলে সময় চলে গেলে আসলে এরকম একটা আফসোস থাকে যে কেন এটা করলাম না, এটা করলে হয়তো আরো ভালো হতো। এটা আসলে সবসময়ই হয়। তো আমি এটাই বলবো যে না, এটা আসলেই সত্যি। তো সবাই যদি অল্প একটু চেষ্টা করে, আমার মনে হয় যে আমি নুল এক্সপিরিয়েন্সে আসছি এখানে, তো কেউ যদি আরেকটু ভালো হয়ে আসতে পারে, তো তার অপরচুনিটি হয়তো আমার থেকেও অনেক বেশি থাকবে, সে হয়তো আমার থেকেও অনেক বেশি ভালো থাকবে। আচ্ছা আচ্ছা। আপু আরেকজন কমেন্ট করেছেন, হাসনাত সাইম কমেন্ট করেছেন, ডিপ্লোমা করে কি ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে বিএসসি এর জন্য? আমি দেখেছি ব্যাচেলারের জন্য অনেক স্টুডেন্ট এখানে আছে, তবে সেগুলো রিকোয়ারমেন্ট বা সেগুলো সম্পর্কে আমার ধারণা একটু কম, কিন্তু হ্যাঁ, ডিপ্লোমা প্লাস ব্যাচেলার করে এখানে আসা যাবে। আচ্ছা আচ্ছা। আর একটা লাস্ট প্রশ্ন, এটা আপু বারবারই আসছে, যে ফিরোজা বেগম ইমন আবার প্রশ্ন করেছে যে বাংলাদেশ থেকে কত সিজিপিএ প্রয়োজন? ওকে, বাংলাদেশ থেকে আমি বলবো
3.5 আপ, তাহলেই তোমার জার্মান স্কেলে সিজিপিএ খুব ভালো আসবে, সরি জার্মান গ্রেডে সিজিপিএ খুব ভালো আসবে। তো 3.5 আপ অলওয়েজ চেষ্টা করা উচিত সবার। আচ্ছা আপু, আমাদের কমেন্টের পর্ব এখানে শেষ, তাহলে আমরা আবার আমাদের প্রশ্ন উত্তর পর্বে ফিরে যাই। আপু, আপনি ভার্সিটি লাইফের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? আমার কিছু ফ্রেন্ডদের আমি মিস করি না, তাদের সাথে আমার কমিউনিকেশন হয়, সো খুব বেশি আমার মিস করতে হয় না। কিছু টিচার আছে যারা হয়তো ভার্সিটিতে এখন নেই, তাদেরকেও মিস করি। আমি অবশ্যই একজন টিচারের নাম বলবো, যার কাছে আমার প্রথম যাওয়া সেটা হচ্ছে শামিমা ম্যাডাম। তিনি হচ্ছেন আমাদের আলামিন স্যারের ওয়াইফ ছিলেন। আমি নাম আমি আসলে ওনার নাম যেহেতু বললাম হয়তো সবাই চিনতে পারবে যারা আমাদের বাড়িতে রয়েছে। তো ম্যামের কাছে আমি প্রথম গিয়েছিলাম শুনতে, ম্যাম আপনি আমাকে একটু সাজেশন দেন কিভাবে বাইরে পড়াশোনার জন্য যেতে হয়, কিভাবে আইএলটিএস করতে হয়। তো ম্যাম আমাকে যখন উনার জার্নিটা বলেছিল, উনি আমার প্রথম ইন্সপিরেশন বাইরে আসার জন্য। ম্যামের কাছ থেকে আমি প্রথম শুনেছিলাম যে আইএলটিএস করতে হবে, তারপর বাইরে অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই আরেকজনের কথা না বললে না, যেটা আমাদের ভার্সিটির ল্যাব টেকনিশিয়ান ভাইয়া ছিলেন, তিনি হচ্ছেন নাহিদ ভাইয়া। তিনি আমাকে অনেক হেল্প করেছে, কারণ আমি যখন অ্যাপ্লাই করছিলাম আমার 2-4টা ডকুমেন্টের প্রয়োজন ছিল, কিন্তু আমার ওই মুহূর্তে গিয়ে ডকুমেন্ট নিয়ে আসা অনেক দেখা যেত যে আমার আসলে টাইমগুলো ডেডলাইনগুলো আমার শেষ হয়ে যেত। তো আমি বলেছি জাস্ট ফোন করে যে ভাইয়া আমার এই ডকুমেন্টসটা লাগবে, আমি বাইরে অ্যাপ্লাই করতেছি। তো ভাইয়া হচ্ছে নিজে টিচারদের সাথে কথা বলে আমাকে কথা বলিয়ে দিয়েছে, দিয়ে আমার ওই ডকুমেন্টসগুলো আমাকে আমি ফরম্যাট পাঠিয়ে দিয়েছি, উনি আমাকে সেই ডকুমেন্টসগুলো মেল করে পাঠিয়েছে, তারপরে আমি সেগুলো জমা দিয়েছি। তো ভাইয়ার কথা শুনে না বললেই না, উনি আমাকে অনেক হেল্প করেছে, অনেক। প্লাস আরো যারা ছিলেন, যে টিচারগুলো কোনো কোশ্চেন করেনি যে এগুলো কেন লাগবে। তো আসলে সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কোন সাবজেক্ট নিয়ে মাস্টার্স করতে চাইলে সহজেই বাইরে যাওয়া যাবে, এবং এমন কিছু আছে, আমরা জানি যে ইউরোপের একটা দেশ জার্মানি, তো আপু বাকি দেশগুলো আমি কি ফ্রি ভিসা ঘুরতে পারবো, বা এছাড়া কি কি সুবিধা আছে যদি আমি যাই? আচ্ছা, কোন সাবজেক্ট নিয়ে মাস্টার্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলা যায় না যে কোন সাবজেক্ট থেকে বেশি অফার লেটার দেয়, কারণ আমি আমার যে সিজিপি নিয়ে আমি আমার ভার্সিটিতে যে সিজিপি নিয়ে এসেছি, অনেকেই এই সিজিপি নিয়ে আসতে পারে নাই নেক্সট টাইম আর কি। আচ্ছা, তো আবার আমার পূর্বে যারা এসেছে তারা আমার থেকেও কম সিজিপি নিয়ে এসেছে। তো আসলে এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমি তো এটা সম্পর্কে আসলে আমি ক্লিয়ার ধারণা দিতে পারলাম না যে আসলে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আসা যাবে। আর হ্যাঁ, তুমি যদি ইউরোপের ভিসা পাও, তুমি ইউরোপের অনেকগুলো কান্ট্রি এমনি মানে কোনো রকম ভিসা, নিউ ভিসা ছাড়াই ঘুরতে পারবে, কারণ পুরো ইউরোপের ভিসা তখন তোমার কাছে থাকবে। এই আর এখন আপু আপনাকে নিয়ে একটা প্রশ্ন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? খুবই খুবই জটিল প্রশ্ন, এটা আসলে বলতে পারলাম না, কারণ আমি এই মুহূর্তে আছি, একটু পরে আমি মরে যেতে পারি। পরিকল্পনা আসলে আমি নিজেও জানি না, তবে আল্লাহ তাআলার উপর ভরসা আছে, উনি আমার নেক্সট কি হবে, আল্লাহ হয়তো ভালো কিছুই হবে ইনশাল্লাহ, কিন্তু পরিকল্পনা বললে আমি নিজেও জানি না আমার পরিকল্পনা কি। যেমন আজকে আমি যে তোমাদের সাথে লাইভে আসতে চাইছি সেটা আমি বাসায় বসে করতে চাইছি, বাট আমি তো পারিনি, আমার সাডেন কাজ চলে আসছে, আমি বাইরে ছিলাম, এখন আমি বাইরে বসে করতেছি। তো আমি আসলে জানি না পরিকল্পনা আমি বলতে পারলাম না এটা। আচ্ছা, কারণ কখনোই আমার কোনো প্ল্যান মতো কোনো কাজ হয়নি, সবকিছু সবসময় উল্টো পাল্টো হয়ে গেছে। তবে যাই হবে ইনশাল্লাহ যেন ভালো হয়, ওইটা দোয়া করি আমরা সবসময়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটাই দোয়া করো।
এটাই আর কি, সবার কাছে এটাই দোয়া যেন যা হয় সব যেন ভালোর জন্যই হয়। আচ্ছা আপু, লাস্ট প্রশ্ন, আপনার সহপাঠী বন্ধু বা জুনিয়রদের কেমন মিস করেন? তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে যা কখনো বলা হয়নি? এমন কিছু আছে থাকলে বলতে পারেন, বা সবার উদ্দেশ্য নিয়ে যদি কিছু বলতে পারেন। সবার উদ্দেশ্য নিয়ে এটাই বলবো যে আমার যেটা মনে হতো যে আমি যখন স্টাডি করতাম তখন আমার মনে হতো যে আমি মনে হয় খারাপ স্টুডেন্ট, আমি মনে হয় খারাপ স্টুডেন্ট, আমার সিজিপিএ খারাপ। তো এই হীনমন্যতাটা না রাখা উচিত না। আমরা সবাই ভালো, আমরা সবাই ভালো, প্রথম যে সেও ভালো, যে শেষের সেও ভালো। তো কখনোই এই হীনমন্যতাটা আনা উচিত না। সবসময় নিজের শক্তিতে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, যে পারবো। মনের শক্তিটা অনেক বেশি দরকার, যে আমি পারবো। তো আমার ছোট ভাই বোনদের জন্য আমি এটাই বলবো যে এটা কখনো মনে করবা না যে যেখানে যে পজিশনে আছো, পজিশন বলতে বোঝাচ্ছি যে সবার স্টাডি যে জায়গাতেই থাকুক, সিজিপিএ কম থাকুক বেশি থাকুক যেমনই থাকুক, সবাই সেখান থেকে ভালো করে শুরু করো। আর কখনোই হোপলেস হইও না, ইনশাল্লাহ সামনে আগায় যেতে পারবাই, ভালো কিছু হবে। আর অবশ্যই মেয়েদের জন্য যে আমি যদি আসতে পারি তোমরাও আসতে পারবা, কনফিডেন্স হারিও না। আর কখনো কোনো সমস্যা হলে, কখনো কোনো কিছু জানতে হলে, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফিল ফ্রি নক করতে পারো, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। অবশ্যই আপা, আপনার মতো একজন সাপোর্টিভ সিনিয়র থাকলে আমাদের আর কি লাগে, আমাদের অনেক সুবিধা হয়ে যায়। না আসলে সবাই সাপোর্ট করবে, বাইরের যত ভাইয়া আপুর আছে আমি খেয়াল করেছি সবাই চেষ্টা করে সবাইকে ইনফরমেশন দেওয়ার। 2-4 জন এক্সেপশনাল হয়, বাট এছাড়া সবাই সাহায্য সহযোগিতা করে। আমার মনে হয় জাস্ট খালি আমরা হয়তো ভাবি যে নক করব কি মনে করবে, এই আর কি। কিন্তু আসলে এরকম না, আমার মনে হয় সবাই হেল্প করবে, আমরা যারা আছি আর কি। দ্বিধাবোধটা ফেলে আপনাকে নক করতে পারবে, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো বিষয়। আর হ্যাঁ আমি অবশ্যই বলবো যে তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে, সবাই আসতে চাও, খুবই ভালো জিনিস। কিন্তু আমি জাস্ট এইটুকু বলবো যে আমাকে অবশ্যই নক করো, আমার কাছ থেকে অবশ্যই জানতে চাও। কিন্তু তুমি যদি একটু স্টাডি করে আসো, লাইক তুমি যদি একটু দেখে আসো যে কোনটা, মানে আমারও অনেক কিছু হয়তো এখন জানা নাই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমার নিজেকেও দেখতে হবে। তো তোমরা যদি একটু স্টাডি করে আসো সেক্ষেত্রে আমার একটু সুবিধা হয় ফার্দার ইনফরমেশন দেওয়ার জন্য, যে আসলে কিভাবে কি হবে বা না হবে, বা কোন বিষয়টাই এখন ভালো বা না, এই বিষয়গুলো আমারও বলতে অনেক সুবিধা হবে, এই আর কি। আপু তাহলে আজকের জন্য আমরা শেষ একটা কমেন্ট নিব, সেটা ভাইয়া আবার লিখেছেন, যে তাহমিদ হোসেন নিলয় ভাইয়া, উনি লিখেছেন দেশে ফেরত আসা হবে নাকি ওখানেই থেকে যাবি? তো আমি তো জানি না কি হবে, বাট আমি তো দেশে গত বছরে গিয়েছিলাম, দেশে তো যাবোই, সবসময় যাব। আর অবশ্যই আমার আব্বু আম্মু, আমার 2 ছোট বোন, আমার ফুল ফ্যামিলি বাংলাদেশে, তো আমি বাংলাদেশে কেন যাব না, আমি অবশ্যই যাব, এই আর কি। রুটের কাছে ফেরত আসতেই হবে, আসতেই হবে, হ্যাঁ। আমার জার্মানি থেকে আমার বাংলাদেশের প্রতি টান অনেক বেশি, স্বাভাবিক। জার্মানিতে আমার সকল সুযোগ সুবিধা বেশি, উন্নত বেশি, বা অন্যান্য সব দিকে সুযোগ সুবিধা বেশি। কিন্তু আমার সব থেকে কাছের মানুষ, আমার সব থেকে আপনজন, সব থেকে প্রিয় মানুষগুলোই হচ্ছে বাংলাদেশে, আমার আব্বু আম্মা, আমার ছোট বোনরা। তো সেই জায়গায় আমি কেন যাব না, আমি অবশ্যই যাব। তাহলে আজকে সবার উদ্দেশ্যে মূল কথা রইল যে অনেকেরই অনেক কোয়েরিজ আছে, অনেক কমেন্ট আসছে, তো সবাই আপুকে ফ্রিলি নক করতে পারবেন। আপু শি ইজ অলওয়েজ ওপেন টু এনিথিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো জার্মানিতে আসার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে কোনো হেল্প আমি অবশ্যই করব, কোনো সমস্যা নেই। জি অবশ্যই। দর্শকের জন্য বলি, উসাব আর্মি সব বিশ্ববিদ্যালয়ের চিন্তা করে উসাব ক্যারিয়ার লাইফ আড্ডা ধারাবাহিক লাইভ চালু রাখছে। ক্যাম্পাসের সিনিয়র ভাইয়া আপু বা স্যারদের লাইভের মাধ্যমে অভিজ্ঞতা এবং গল্প সম্পর্কে জানতে পারবো, যেন আমরা অনুসরণ দিক নির্দেশনা পাই। কোনো স্যার ম্যাম বা সিনিয়র ভাইয়া আপু লাইভে এসে দিক নির্দেশনা দিতে চান আমাদের
পেজে বা উসাব টিমের যে কোনো মেম্বারকে জানাবেন। টিম মেম্বার প্রতিনিয়ত বড় ভাই বোনদের ইনভাইটেশন প্রক্রিয়া চলমান রাখছে। উসাবের সাথে যে কোনো আর্মি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিমে জয়েন হয়ে কাজ করতে পারবেন। মেইল ঠিকানা নিচে স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনারা এই ঠিকানায় মেইল করবেন। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। হিয়া আপু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। উসাব কমিউনিটিতে আমরা সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা 2015 সাল থেকে এখন পর্যন্ত একসাথে কাজ করে যাচ্ছি যেন আমাদের কমিউনিটি আরো বড় এবং শক্তিশালী হয়, সাথে আমাদের অ্যালুমনাই বড় ইফেক্ট ফেলতে পারে। ক্যারিয়ারের কথা চিন্তা করে উসাব ক্যারিয়ার জোন গ্রুপ ওপেন করা হয়েছে, যেখানে সিনিয়ররা যারা আছেন ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনা দিবেন, এতে করে আমরা আমাদের ক্যারিয়ার গঠনে কি করতে হবে, কি করলে ভালো হবে তা জানতে পারি। সিনিয়ররা এই ব্যাপারে এগিয়ে আসলে আমরা জুনিয়ররা উপকৃত হব। অন্যদিকে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাহায্যের জন্য উসাব অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপ ওপেন রয়েছে, যেখান থেকে শত শত শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকে। আমরা তাদের প্রশ্নের উত্তর করে হেল্প করি এবং আমাদের চলমান লাইফ সম্পর্কে আপনার অভিমত জানাবেন এবং আমাদের এই কমিউনিটিতে আমরা কিভাবে এগিয়ে গেলে আরো ভালো কিছু করা সম্ভব, ছোট করে যদি একটু বলতেন। অনেক বড় প্রশ্ন হয়ে গেছে। আমি অর্ধেক আমি ভুলেও গেছি। আচ্ছা, যাই হোক, না এটা খুবই ভালো। হয়তো অনেকেই এখানে তো আমরা মনে হয় 3টা ভার্সিটি আছি, তো 3টা ভার্সিটির স্টুডেন্টরাই আছি। তো দেখা যায় যে সেক্ষেত্রে যারা একটু যারা দেখা যাচ্ছে দেশের বাইরে আছে, যারা দেখা যাচ্ছে জব করতেছে, তাদের সাথে লাইফটা যে হচ্ছে এটা খুবই ভালো। কারণ সবাই আসলে সবার সাথে আমরা কানেক্টেড না। অনেকে আমরা অনেককে নক করতে পারি না, অনেক নানা কারণে অনেকে চিন্তা করি যে রিপ্লাই দিবে কিনা, কথা বলবে কিনা, বা আমাকে এই বিষয়ে ইনফর্ম করবে কিনা। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে আসলে সবাই সবার সাথে কথা বলতে পারে। প্লাস একটা মানুষ সম্পর্কে মানুষের অনেক রকম ধারণা থাকে, তো সেই ধারণাগুলো ক্লিয়ার হয়। প্লাস হচ্ছে একটা ভয় থাকে যে এর সাথে কথা বলা যাবে কিনা। আমার সম্পর্কে আমার যেটা মনে হয় অনেকের ধারণা, আপনি মনে হয় অনেক অহংকারী, কথা বলবে না বা হ্যান। আসলে জিনিসগুলো এরকম না, জিনিসগুলো আসলে এরকম না। তো সেই জায়গায় আমার মনে হয় যে শুধু আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে এরকম মনে হয় যে ও বাইরে চলে গেছে, ও বাইরে থাকে, কথা বলা যাবে না, হ্যান তেন এটা সেটা, বা ও জব পেয়ে গেছে এখন বড় হয়ে গেছে, কথা বলবে না, এরকম না। আমার মনে হয় যে এখানে যারা আসতেছে, আমার ধারণা তারা সবাই সবাইকে হেল্প করার জন্যই আসতেছে। আমিও অন্য কোনো আড্ডা হলে আমি হয়তো আসতাম না। আমি জাস্ট এটুকুই সবাইকে জানাতে চাচ্ছি যে সবাই বাইরে আসতে পারবে, সবাই বাইরে পড়াশোনা করতে পারবে। এটাই মূল বিষয় ছিল দেখি হয়তো আমিও আজকে এখানে। তো আমি বলবো এই ক্যারিয়ার আড্ডাটা খুবই ভালো, এখান থেকে আসলে অনেকে অনেক ইনফরমেশন পাবে। আমার মনে হয় 100 জনের মধ্যে 2 জনও হয়তো এখান থেকে অনেক কিছু শিখতে পারবে বা অনেক মোটিভেটেড হবে। জি জি আপু, আজকে আপনাকে অনেকেই অনেক শুভকামনা দিয়েছে আপনার জার্নির জন্য। এখানে একজন সাকিব নিহাল অর্ণব ভাইয়া লিখেছেন অনেক অনেক শুভকামনা হিয়া আপু। হয়তো আপনার কোনো জুনিয়র? না না না, ও আমার ব্যাচমেট ছিল, সাকিব নিহাল অর্ণব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আর আমি একসাথেই ফার্স্ট ব্যাচেরই স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আর আমি এটুকুই বিলিভ করি যে অবশ্যই কিছু ভালোবাসার মানুষ আছে, অবশ্যই কিছু দোয়া করার মানুষ আছে, এই কারণে আমি আজকে এখানে। আচ্ছা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্যারিয়ার আড্ডায় সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের সাথে থাকবেন, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনার জীবন নিয়ে অনেক সুন্দর কাটুক, এটা দোয়া করি। আজকের জন্য আল্লাহ হাফেজ আপু, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি আসলে অনেক কথা বলছি কিনা জানি না, বাট আমি চেষ্টা করেছি যে আমি যেন সবাইকে বলতে পারি যে আসলে কোনো জার্নি আসলে খুব বেশি কঠিন না, চেষ্টা করলেই আসলে সম্ভব সবকিছু। এই আর কি। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য।
থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রত্যেকটা কথাই আমাদের জন্য অনেক উপকারী ছিল আপু, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো আমাদের মাচ। সাথে থাকবেন আপু, উসাপের সাথে থাকবেন সবসময়। হ্যাঁ অবশ্যই, আর তোমাদেরও তোমাদের নতুন পথ চলার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সামনের দিকে এগিয়ে যাও, ইনশাল্লাহ তোমাদেরও অনেক ভালো কিছু হবে। জি, আসসালামু আলাইকুম আপু। আচ্ছা আপু, ভালো থেকো। আল্লাহ জি হাফেজ। আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভিউয়ার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, উসাব আমাদের সকল আর্মি বিশ্ববিদ্যালয়ের একটি সম্মিলিত কমিউনিটি প্ল্যাটফর্ম এবং একসাথে এগিয়ে যাওয়ার প্রয়াস। একসাথে থেকে আমাদের কমিউনিটি গড়ে তুলব এবং সবার সাহায্য নিয়ে নিজের ক্যারিয়ার গড়ব এবং উসাবকে সহযোগিতা করব। আমাদের লাইভ প্রোগ্রামে আসতে চাইলে পেজে ইনবক্স করে জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রোগ্রামটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। উসাব পেজকে অবশ্যই ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। লাইভ প্রোগ্রামগুলো শেয়ার করবেন যেন সবাই উপকৃত হয়। পরবর্তী লাইভে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটি আমি, মালিয়া বিনতে ইরশাদ, এখানেই শেষ করছি। শিখবো, শেখাবো, এগিয়ে যাব, এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।